হট এ ম্যাজিক ম্যান এমবাপ্পে 2022 বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে এমবাপ্পের ম্যাজিক এবং শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে ফেলেছিলেন এই ফ্রান্সের ফরওয়ার্ড এমবাপ্পে। অনেকটা কাঁদিয়ে ফেলেছিলেন কিন্তু সেই 22-এর ওয়ার্ল্ড কাপে। আজকের ম্যাচেও কিন্তু সেই এমবাপ্পের ম্যাজিক দেখলাম এবং 2022 বিশ্বকাপে দেখেছিলাম এবং 2018 বিশ্বকাপের কথা যদি বলি সেই বিশ্বকাপেরও নায়ক ছিলেন এই এমবাপ্পে। আজকে যা করে দেখালেন তাতে বলাই চলে যে বিশ্বের যত রেকর্ড আছে ফুটবলের সব তছনছ করে দিবেন। 15 ম্যাচে 15টি গোল, তাতেই বলা চলে যে মেসি কিংবা পেলে এই এমবাপ্পের কাছে অনেকটা চুনোপুটি। এবং সামনের বিশ্বকাপগুলোতে তিনি কি করবেন এটি নিয়ে আসলে চিন্তায় পড়ে গেছেন সাধারণ যারা ফুটবল ভক্ত রয়েছেন। অবশ্যই অবশ্যয় জেনারেল এমবাপ্পে দে সেড ওয়েল হি জাস্ট প্লেড লাইক ওয়ান। দুর্দান্ত ফুটবল খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ মিস করলেও তিনি সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু বেশ কয়েকটি গোলের চান্স পেয়েছেন এবং একটি গোল কিন্তু খুব ফাস্টই কনভার্ট করতে পেরেছেন। এবং প্রথমার্ধের পরে আমরা কিন্তু বলেছিলাম যে এমবাপ্পেকে আমরা চিনি, চিরচেনা এমবাপ্পে এবং খুব চালাক চতুর একজন খেলোয়াড়, যার পায়ে থাকে তেজ, বুকে থাকে বল এবং পুরো মাঠে আসলে তিনি যেভাবে আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার দাঁড়ান, সেই এমবাপ্পেকে আমরা মিস করছিলাম এবং প্রথমার্ধে তার খেলায় কিন্তু সেটাই মনে হয়েছে। তবে দ্বিতীয় অর্ধে যা করলেন এটি আসলে কিভাবে এক্সপেক্ট করলেন? আমরা সেই চিরচেনা এমবাপ্পেকে দেখতে পেয়েছি। একদম প্রথমার্ধে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটা থ্রু বল পেলেও তিনি সঠিক রিসিভিং এর অভাবে, সঠিক ফিনিশিং এর অভাবে তিনি গোলকে কনভার্ট করতে পারছিল না। বাট সেকেন্ড হাফে দুর্দান্ত রিসিভিং ছিল, একই সাথে দুর্দান্ত ফিনিশিংও ছিল। তাই আমরা দেখতে পেয়েছি যতগুলো থ্রু বল তিনি পেয়েছেন দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে স্কোর করে এবং প্রথম গোলটা আসলে ডি বক্সের মধ্যে থেকে তিনি করেছেন এবং সেই গোলটা তিনি আসলে যেভাবে অতগুলো ডিফেন্স ভেঙে তিনি যেভাবে গোলটি করেছেন সেটিও তো নান্দনিক গোল। পরের গোলটা তো আসলে হাই স্পিডের একটা গোল এবং কত ইন্টেনশনালি, কত আগে থেকে তিনি যে শট নেবেন, কত আগে থেকে মিনিমাম 8 থেকে 10 মিটার দূর থেকে তার সেই অ্যাপ্রোচ ছিল যে তিনি শট দেবেন এবং শটের ক্ষিপ্রতা, তিনি যে শট নেবেন, কোন পায়ে নেবেন সেটি কিন্তু আসলে সেই গোলটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই গোলের কি রেঞ্জটা আমরা দেখেছি, কত দূর থেকে অনেকটা গোলকিপার যেন বুঝতেই পারে নাই যে একটা আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বল এত দ্রুত আসতে পারে, শট ছিল খুব সম্ভবত এটা। হ্যাঁ, এবং বলের গতি এত বেশি ছিল যে বল আমরা দেখছিলাম যে বাতাসের সাথে যেন গতিবেগ পরিবর্তন হচ্ছে। এত দ্রুত গতির একটা শট, সেই শটে গোল দিয়ে তিনি কিন্তু ইতিহাস লিখে ফেলেছেন। লিওনেল মেসির যে বিশ্বকাপের রেকর্ড গোল সংখ্যা ছিল সেটি কিন্তু ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। মেসির রেকর্ড গোল ছিল 13টি, সেই 13 গোলের রেকর্ড কিন্তু আজকের ম্যাচে ভেঙে দিয়েছেন এমবাপ্পে। 15 ম্যাচে 15টি গোল করেছেন। অপরদিকে লিওনেল মেসির কথা যদি বলি, তিনি 26টা ম্যাচ খেলেছেন, গোল করেছেন 13টা। তাতেই বলা চলে অর্ধেক ম্যাচ খেলে এমবাপ্পে কিন্তু মেসির সেই বিশ্ব রেকর্ড বলবো না, বিশ্ব রেকর্ডের যে তালিকা সেই তালিকায় কিন্তু লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। এই এমবাপ্পেকে আসলে কিভাবে বিশ্লেষণ করবে এটি আসলে ভাষা নেই। অপ্রতিরোধ্য এছাড়া আমার মুখে রাইট নাও কোনো ওয়ার্ড আসলে আসতেছে না। কারণ কি দারুণ ফিনিশিং ছিল। মানে আমরা ফুটবল ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েক বছর ধরে এই নাকল শটের যে কালচারটা, নাকল শটের গোল, লং রেঞ্জ গোল, এটা অ্যাকচুয়ালি হারিয়ে গিয়েছিল। আমরা দেখতাম যে ক্রিস্টিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল, রিয়াল মাদ্রিদ শুরুর দিকে যখন ছিল, তখন আমি দেখতাম যে এই ধরনের নাকল শটের কালচারটা ছিল, দূর দূরান্ত থেকে শট মারতো। ইভেন বল 6 বছর পর আমরা দেখতে পেয়েছি তাও কিলিয়ান এমবাপ্পের মতো হি ইজ অলরেডি এ লেজেন্ড ফর ফ্রান্স ফুটবল টিম। এরকম একটি প্লেয়ারের কাছ থেকে এত সুন্দর একটি গোল আমি এত বছর পর দেখতে পেয়েছি, দুর্দান্ত লেগেছে আমার কাছে। ক্লোজের 16টি গোলের যে বিশ্ব রেকর্ড রয়েছে বিশ্বকাপে, সেটি কিন্তু এখন খুবই সন্নিকটে কিলিয়ান এমবাপ্পের মধ্যে। আমার মনে হচ্ছে এই বিশ্বকাপে খুব সম্ভবত তিনি রেকর্ডটি ভাঙবেন এবং নিজের নামটি বসাবেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে। সেনেগালের খেলোয়াড় এম বায়ে, একই কিন্তু নাম, এম বাপ্পে এম বায়ে, দুজনের একই নাম এবং তার গোলটাও কিন্তু প্রশংসা করতে হয়। এটা যেন এমবাপ্পের সেই স্পিডের গোলটা থেকে অনেক বেশি স্পিডের ছিল, কারণ গোলকিপারের হাতে লেগে ডিফ্লেকশন হয়ে বলটা কিন্তু গোলবারের বাইরে যাওয়ার কথা। মানে রিঅ্যাকশন দেওয়ার টাইমই ছিল না, কারণ এত জোরে বলটা আসছিল। মানে he didn't have his time to respond actually. বল
আসছে, রিফ্লেক্ট হয়েছে, ঢুকে গেছে, এরকম হয়ে গেছে। এবং এত- অফসাইডে যে গোলটা ছিল সেম, কিন্তু এরকম দ্রুত গতিতে একটা শট ছিল। কিন্তু আমরা যেটা দেখি যে এত গতির বল যখন সোজাসুজি ভাবে গোলকিপারের হাতে কিংবা শরীরে লাগে, সেটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে কিন্তু গোলবারের বাইরে দিয়ে আমরা যেতে দেখি। তবে এই বলটা এতই দ্রুত গতির ছিল যে একদম গোলকিপারের হাতে লেগেও কিন্তু যেভাবে দ্রুত গতি ঢুকে গেছে এবং দারুণ ছিল। যখন মনে হচ্ছিল যে 2-1 ব্যবধান সেনেগালের, হয়তো 5 থেকে 4 মিনিট সময় ছিল, সেনেগাল কামব্যাক করলেও করতে পারে, level আবার score টা সঙ্গে কিন্তু সঙ্গে কিন্তু এমবাপ্পে সে এবং একটা সম্ভবত দূরে মালে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই থার্ড গোলটা কিন্তু হয়েছে। এক্স্যাক্টলি। এবং কোনো কাল বিলম্ব না করে এমবাপ্পে কফিনে লাস্ট প্যারেকটি তিনি ঢুকে দিয়েছেন সেলেঙ্গানা কফিনে। দুর্দান্ত ফুটবল খেলেছে ফ্রান্স ফুটবল টিম। ফার্স্ট হাফে আমরা বারবার ফ্রান্সের সমালোচনা করছিলাম যে হয়তো তারা তাদের ট্র্যাডিশনাল ফুটবলটা খেলতে পারছে না, যেটা কিন্তু আমরা বলছি মিডফিল্ডে হোল্ডিং মিডের অভাব তাদেরকে বেশ ভোগাচ্ছিল। তবে কিন্তু সেই মিডফিল্ডের রেভিওট একমাত্র সেন্টার মিডফিল্ডার যিনি আছেন হোল্ডিং মিড হিসেবে, তার পাশ থেকে কিন্তু পরবর্তীতে গোলটি এসেছে। দুর্দান্ত ফিনিশিং ছিল, মাঝ মাঠের একদম পিভট পজিশন থেকে তিনি কিন্তু পাসটি দিয়েছিলেন। আমার কিন্তু এই ম্যাচটা দেখে অন্তত মনে হচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এই ফ্রান্সকে এখন সবার এগিয়ে রাখতে হবে। স্পেনের কথা যদি বলি, তারা আসলে যেটি করেছে একদম নগণ্য খেলা দিয়েছে, তাদের নামের সাথে একেবারেই বেমান। ব্রাজিলের কথা যদি বলি, তাদের সেই টিকি টাকা খেলা যদিও ছিল, মরক্কো দল ভালো, সেই মরক্কোর বিপক্ষে ড্র করেছে। এখন পালা আর্জেন্টিনার, সেই আর্জেন্টিনার ম্যাচ কিন্তু সকাল 7টায়। সেই ম্যাচে হয়তো প্রতিপক্ষ দুর্বল, তবে এবারের বিশ্বকাপে অন্তত আমি কোন প্রতিপক্ষকে দুর্বল বলতে চাই না, কারণ এর আগে আমরা যতগুলো প্রতিপক্ষকে দুর্বল বলেছি তারা কিন্তু বড় বড় দলের সাথে ড্র করেছে। অন্তত এবারের বিশ্বকাপের হাইপ তোলা যতগুলো দল ছিল তার মধ্যে তাদের হাইপের সাথে, নামের সাথে কিন্তু কাজের মিল করেছে কিন্তু এমবাপ্পের ফ্রান্স। এবার কিন্তু আর্জেন্টিনার পালা। হোপফুলি আজকে সকালে ম্যাচ হচ্ছে 7টার সময়। আমরা যেহেতু বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই খেলবে তারা আশা করা যাচ্ছে। তবে এবারে বিশ্বকাপে যেসব দলগুলো রয়েছে, স্পেশালি ফিফা র্যাঙ্কিং এ যাদের র্যাঙ্কিং একটু নিচের দিকে, সবাই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে দেখতে পেয়েছি আমরা। বেশ কয়েকটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু 1-1, 0-0, 2-1 বা 2-2 ড্র হয়েছে। তো এমনটাই কি দেখা যাবে আজকে আর্জেন্টিনার ম্যাচে? কি মনে হচ্ছে আপনার? আজকে অন্তত আর্জেন্টিনা একটু ডিফারেন্ট দল হয়ে গেছে। বিশেষ করে যদি 2022 বিশ্বকাপের আগের কথা বলেন, তাদের সেই খেলার ধরন কিন্তু 22 বিশ্বকাপ থেকে আমরা কিন্তু চেঞ্জ দেখেছি এবং অন্যান্য দলের থেকে একদম ডিফারেন্ট। তারা আসলে যেভাবে আক্রমণে যায়, তারা আসলে যেভাবে সেট পিস গোলগুলো দেয়, এটা কিন্তু অন্য দলের থেকে একদম ডিফারেন্ট আমার কাছে মনে হয়। এই দলটা আসলে সবসময় আনপ্রেডিক্টেবল। বিশ্বকাপের আগে 39টা ম্যাচ তারা আনবিটেন ছিল এবং বিশ্বকাপের পরেও মিনিমাম তারা 10-এর অধিক ম্যাচ খেলেছে, সম্ভবত যদি ভুল না করি 10 থেকে 12টা। সেখানে তাদের হার মাত্র একটিতে। এই যে একটা দল, মানে তারা যেভাবে একের পর এক জয় নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছে, একই সাথে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এমন একটা দল বিশ্বকাপ খেলতে নামবে। তারা আসলে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। একই সাথে শুধু আত্মবিশ্বাস নয়, দলটিতে আসলে যে মাপের খেলোয়াড় রয়েছে, বিশেষ করে সব থেকে ভরসার নাম গোলকিপার এমি মার্টিনেজ আছে। এই দলের ফরওয়ার্ড থেকে শুরু করে মিডফিল্ডার কিংবা ডিফেন্স লাইন আপ সবকিছুতেই পরিপূর্ণ। যাদের নিয়ে আসলে অনেক বেশি সংখ্যা ছিল, সেই খেলোয়াড়গুলো কিন্তু ইতিমধ্যে তারা সুস্থ হয়ে গেছেন এবং শুরু থেকেই দারুণ একটা স্কোয়াড নিয়ে কিন্তু তারা নামবে। তাতেই বলা চলে যে জয়ের বিকল্প আমি আর্জেন্টিনার কাছ থেকে দেখছি না এবং তারা হয়তো এটাই প্রুভেন করবেন অবশ্যই। হোপফুলি ভালো একটা ম্যাচ দেখতে যাচ্ছি আমরা আজকে সকাল 7টায় মেবি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। হোপফুলি মেসি তাদের নিজের রূপে আবার ফিরে আসবে, নিজের বাপার জাদুকে বিশ্বে আবার পুরো বিশ্বকে মুগ্ধ করে দিবেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা কিন্তু শেষবার হয়তো রাঙাতে চাইবেন। তবে আজকের ম্যাচ নিয়ে কিন্তু কথা বলা এখনো বাকি। যদি ম্যাচের দিকে একটু যায়, যে তারা এমবাপ্পের দল ফ্রান্স পুরো ম্যাচে কিন্তু 12টি শট নিয়েছিলেন, অপরদিকে সেনেগাল নিয়েছিলেন অর্ধেক শট, মাত্র 6টি শট অন টার্গেটের কথা যদি বলি, 9টি শট অন টার্গেটে ছিল ফ্রান্সের, তবে গোল কিন্তু মাত্র 3টি। অপরদিকে সেনেগালের কথা যদি বলি, শট অন টার্গেট 2টি ছিল, একটিতে কিন্তু গোল করেছে এবং অনেকগুলো তারা কিন্তু সাজানো গোছানো আক্রমণ করেছিল, তবে গোলের দেখা কিন্তু তারা পায়নি। একই সাথে যদি বল পজিশনের কথা যদি বলি, 54% ছিল ফ্রান্সের দিকে, অপরদিকে 46% সেনেগালের দিকে। পাসেসের ক্ষেত্রেও যদি বলি, 551টি পাস দিয়েছেন ফ্রান্স, অপরদিকে 478টি পাসেস দিয়েছেন কিন্তু সেনেগাল, এবং পাস অ্যাকুরেসি কিন্তু দুজনে সমান একদম দাঁতে দাঁত চেপে খেলেছে। জাস্ট
গোল মিস করে গেছে সেনেগাল অনেক আপনি একটা বেশি। জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ফ্রান্সের শট অন টার্গেট 12টি হলো, প্রথমার্ধে কিন্তু তার মাত্র একটি শট অন একটি টার্গেট। শট অন টার্গেটে ছিল। পুরো সেকেন্ড হাফে তাদের গেম প্ল্যানটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। আমরা বারবার দেখছিলাম যে প্রথমার্ধে আমরা দেখছিলাম উইং থেকে অ্যাটাক শুরু হচ্ছিল, উইং থেকে পাবার একটু কাটিং করে ঢোকার চেষ্টা করছিল। সেকেন্ড হাফে দেখছিলাম মাঝ মাঠ থেকে কিন্তু বলগুলো সাপ্লাই দেওয়ার ট্রাই করছিল। ইভেন এটার রেজাল্ট কিন্তু পেয়েছে, র্যাবিওটের দুর্দান্ত পাসে কিন্তু সেকেন্ড গোল এবং সেকেন্ড হাফে আমরা দেখেছি যে সেই 22 বিশ্বকাপের ফ্রান্স যারা সেমিফাইনালের ম্যাচটা এবং ফাইনালের ম্যাচে যে গেম প্ল্যান নিয়ে তারা নেমেছিল, যে গতি তাদের খেলায় ছিল, সেই খেলা কিন্তু সেকেন্ড হাফে দেখেছি। এবং আমার একটা সময় মনে হচ্ছিল যে এটা যেন আমি সেই কাতার বিশ্বকাপের আমি খেলা দেখছি। হ্যাঁ, বলা চলে, অফকোর্স বলা চলে। যে ধরনের অ্যাটাক তারা করছে বারবার সেনেগালের ডিফেন্সকে আসলে ভেঙে চুরে চুরমার করে ফেলছিল তারা। আমরা অলসো যদি আমার বলতে হয় সেনেগাল বেস্ট প্লেয়ার আছে কে, যদিও 3টি গোল হজম করেছে, তবে এডওয়ার্ড মেন্ডিকে প্রশংসা করতেই হয়। একই সাথে গোলকিপার সেনেগালের। দুর্দান্ত যে সেভ গুলো দিয়েছেন তিনি, যদি আজকে এই সেভ গুলো না দিতেন তাহলে হয়তো আমরা আরেকটি 7-1 দেখতে পেতাম আজকে। যে ধরনের এরকম attack করছিল। দুর্দান্ত সেভ দিয়েছেন, বেশ কয়েকটি 1 ভার্সেস 1 তিনি সেভ দিয়েছেন। এমবাপ্পের 2টি সেভ ছিল, অলিসের এগেইনস্টে তিনি 2টি সেভ দিয়েছেন। সম্ভবত 1 ভার্সেস 1 আমরা 3-এর অধিক দেখেছি Exactly. আজকের ম্যাচে। বেশ কয়েকটি ওয়ান সেভ দিয়েছেন, তো তিনি তাকে অফকোর্স তিনি প্রশংসার দাবিদার। আজকে তিনি মারাত্মক দায়িত্ব নিয়ে খেলেছেন বলে। তবে যেটা বলছিলাম যে সেনেগাল শুরু থেকে ফার্স্ট হাফে ডিফেন্সিভ খেলেছে, তো তারা যদি আরেকটু সাহস নিয়ে আক্রমণের চেষ্টা করতো তাহলে হয়তো ফ্রান্সের অ্যাটাকটা এত উপরে উঠতো না। তারা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফেন্স করে গিয়েছে। দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সও কন্টিনিউয়াসলি অ্যাটাক করার সুযোগ পেয়েছে। স্কোর লাইনেও আমরা দেখতে পাচ্ছি 3-1। যদি তারা একটু সাহস সঞ্চয় করে একটু অ্যাটাক করার চেষ্টা করতো, কয়েকটি কিন্তু অ্যাটাক করার ট্রাই করেছে, বেশ কয়েকটি অ্যাটাক করার ট্রাই করেছে। যদি এটা পুরো 90 মিনিটে যদি এই অ্যাপ্রোচটা নিয়ে তারা খেলতে পারতো, থিংস কুড হ্যাভ বিন টার্ন আউট ডিফারেন্ট। এবং স্কোর লাইনটা কিন্তু অনেক বড় হতো। আপনি যেটা বলছেন 7, আর 7 সংখ্যাটা বাংলাদেশে খুবই বিতর্কিত, সেই বিষয়ে বলতে চায় না। আজকে সারা রাত কিন্তু খেলা, এই ম্যাচ ছিল, এরপরে কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের পরে সেই কাঙ্ক্ষিত ম্যাচ সকাল 7টায় শুরু হবে, আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচ দেখতে হয়তো আপনারা এখনো টিভি স্ক্রিনে নিজেদের চোখ রেখেছেন এবং যেসব ফ্যান মোমেন্ট গুলো আছে সেখানে কিন্তু আপনারা হয়তো খেলা দেখার জন্য অপেক্ষায় আছি আমরাও। পুরো ম্যাচ জুড়ে এবং পুরো বিশ্বকাপ জুড়ে আমরা থাকবো।